প্রিয় শিক্ষার্থীরা, নির্বাচনী পরীক্ষা 2025 অর্থাৎ এসএসসি 25-এর জন্য আপনাদের যে টেস্ট পরীক্ষা আগামীতে, সেই টেস্ট পরীক্ষার জন্য আমাদের যে লেকচার অনুযায়ী ক্লাস হচ্ছে বা যে কোর্স করতেছি আর কি, আমাদের এই কোর্সের যে ধারাবাহিক ক্লাস, ঠিক আছে, আজকের ক্লাসে আমরা দ্বিতীয় অধ্যায় অর্থাৎ গতি চ্যাপ্টারের সিকিউ প্র্যাকটিস, তাই না, আপনাদের কিছু হোমওয়ার্ক দেয়া ছিল। সেই হোমওয়ার্কগুলোর মধ্যে আপনাদের যে প্রবলেমগুলো আছে সেই প্রবলেমগুলো সলভ করব। এটা হচ্ছে আমার আজকের ক্লাসের উদ্দেশ্য। ওকে, তো আসুন আমরা শুরু করি। আমাদের যে হোমওয়ার্কগুলো ছিল সেগুলো হচ্ছে 16, 18, 19, 20, 29, 33, 35, 36, 39, 44, এই কয়টা অঙ্ক আপনাদের এইচডব্লিউ ছিল। এই অঙ্কগুলো আমরা আমাদের টেস্ট প্রিপারেশনে নেওয়ার জন্য যে সুপার বুক দিছিলাম সেইখান থেকে আমাদের অঙ্কগুলো দেওয়া। ওকে, তো সেই হোমওয়ার্কগুলোর ভেতরে আপনারা কিছু অঙ্ক প্রবলেম বলছেন। যেহেতু আমাদের নবম শ্রেণীতে এটা করা হয়েছে, ফলে আমরা মোটামুটি এটা পারি, কিন্তু বাকি যেসব নিয়মের অঙ্কগুলো তখন আমরা ছোট ছিলাম, আমরা তখন যেগুলো পারি নাই বা করি নাই সেই টাইপের অঙ্কগুলোই মূলত এখানে কিছু দেওয়া আছে, কিছু সহজ অঙ্কও আছে। ওকে, তো আমরা ধারাবাহিকভাবে আপনাদের যে প্রবলেমগুলো আপনারা আমাকে বলছেন সেই প্রবলেমগুলো ছিল হচ্ছে 16, 18, 35, 36, 33, 44। আমরা এখন আপনাদের এই প্রবলেমগুলো সলভ করব সবার আগে, ঠিক আছে? তো আমরা একদম প্রথমে 18 নম্বর, আপনাদের যে 16 নম্বর অঙ্ক, এটা দিয়ে শুরু করি। ঠিক আছে, আপনারা দেখতে পাচ্ছেন 16 নম্বর অঙ্ক। অঙ্কটা খুবই সহজ, কিন্তু এই অঙ্কের ভেতরে একটু কিন্তু আছে। এটা হচ্ছে মানে অঙ্কটা দেওয়ার আমার এইচডব্লিউ দেওয়ার কারণ। তো সবাই একটু খেয়াল করি। আমাদের অঙ্কটায় বলছে মিস্টার এক্স নামে একজন স্থির অবস্থান থেকে, তাহলে স্থির অবস্থান মানে কি? স্থির অবস্থান মানে তার আদিবেগ কেমন? 0। আচ্ছা, এবার বলছে সমত্বরণে, তবে ত্বরণটা এখানে আমাদেরকে বলে দেয় নাই, সমত্বরণে চলতেছে। আচ্ছা, এরপরে বলছে যে 20 সেকেন্ডে, তার মানে এটা হচ্ছে তার টাইম, টাইম হচ্ছে 20 সেকেন্ড। সর্বোচ্চ বেগ, সর্বোচ্চ বেগ মানে হচ্ছে ওই 20 সেকেন্ড পর তার শেষ বেগ, এখানে যেটা, সেটা হচ্ছে 72 কিলোমিটার পার আওয়ার। কিলোমিটার পার আওয়ার যখন থাকে তখন আমরা এটাকে মিটার পার সেকেন্ড বানাই নাকি? তো কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ড যদি বানাইতে হয় তাহলে আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই 72কে 1000 দিয়ে গুণ করতে হবে আর 3600 দিয়ে ভাগ করতে হবে। তো 1000 দিয়ে গুণ 3600 দিয়ে যদি আমি ভাগ করি তাহলে এটা হবে 20 মিটার পার সেকেন্ড। তাহলে আমাদের অঙ্কটার প্রথম অংশটা মোটামুটি আমরা পড়ছি। এরপরে বলছে এবং 4 মিটার পার সেকেন্ড স্কয়ার মন্দনে স্থির অবস্থানে এলো। তার মানে এইখানে এটা তার মন্দন, এই মন্দনে তার মানে 20 মিটার পার সেকেন্ড বেগে চলতে চলতে সে কি করছে? ব্রেক করছে বা কোনো কিছু একটা ইয়ে হয়েছে, সেখান থেকে তার কি হয়েছে? মন্দন হয়েছে। ঠিক আছে, তাহলে মন্দন হলে তার বেগ আসলে কমে যায়। তাহলে মন্দন হইতে হইতে বেগ হ্রাস পাইতে পাইতে কি হয়েছে? তার শেষ বেগ 0 হয়ে গেছে। বুঝছি না বুঝি নেই? তাহলে তার শেষ বেগ 0। ওকে, এবার বলছে মিস্টার এক্স এর মোট অতিক্রান্ত দূরত্ব কত? 1 কিলোমিটার। তাহলে এবার আমরা প্রশ্নে আসি। আমাদের প্রশ্ন বলতেছে মিস্টার এক্স এর সর্বোচ্চ বেগ প্রাপ্ত হতে ত্বরণ কত, এটা নির্ণয় করো। তাহলে আমাদের কাজ হচ্ছে ত্বরণ নির্ণয় করা প্রথম। তো ত্বরণ নির্ণয় করা এটা তো খুবই পিচ্চিদের অঙ্ক। তাহলে ভি ইকুয়াল টু কত? 20 u0 আর টি কত? তার মানে এটা হচ্ছে 1 মিটার পার সেকেন্ড স্কয়ার। এই ত্বরণে সে 20 সেকেন্ড চলছিল নাকি? 20 সেকেন্ড পর তার বেগ হয়েছিল 20 মিটার পার সেকেন্ড। অর্থাৎ প্রথম অংশের জন্য ওইটাই তার কি বেগ? সর্বোচ্চ বেগ। তার মানে তার টোটাল যে 1 কিলোমিটার দূরত্ব সে অতিক্রম করছে, টোটাল 1 কিলোমিটারের মধ্যেই সর্বোচ্চ বেগ ছিল কত? 20 মিটার পার সেকেন্ড। এই টোটাল 1 কিলোমিটারের মধ্যে তার বেগ 20-র চেয়ে বেশি কখনোই হয়নি। ওকে, আচ্ছা, এবার ঘ দাগের প্রশ্ন বলছে 1 কিলোমিটার দূরত্ব, তার মানে আমরা এখানে বুঝে গেছি যে আমাদেরকে এই দূরত্ব টোটাল 1000 মিটার দূরত্বই অতিক্রম করতে হবে। কি করতে হবে? টোটাল 1000 মিটার দূরত্বই অতিক্রম করতে হবে। ব্যাপারটা বুঝছি না বুঝি নাই? আচ্ছা, এবার খেয়াল করেন মোট কত সময় লাগবে। তার মানে এখানে আমাদের বের করতে হবে কি?
এখানে আমাদেরকে বের করতে হবে হচ্ছে আপনার টাইম। তার মানে টোটাল এত দূরত্ব অতিক্রম করতে মোট কত সময় লাগবে। এখানে সময়টা মোট বের করার কারণ কি বলতে পারবেন? কারণ এখানে গাড়িটা সব সময় একইভাবে যায়নি, কখনো ত্বরণে গেছে, কখনো মন্দনে গেছে। বুঝছি না বুঝি নাই? ফলে বিভিন্ন অংশের সময়গুলো বের করে যোগ করে আমাদেরকে মোট টাইমটা বের করতে হবে। এই কারণে অঙ্কটা এইভাবে দিছে। আচ্ছা, তাহলে আমরা এবার প্রথম অংশের ত্বরণটা মনে রাখলাম, আমাদের গ থেকে প্রাপ্ত ত্বরণ আছে। আমরা এখন ঘ দাগটা একটু সলভ করি। তো ঘ দাগের আমরা যদি প্রথম অংশের কথা চিন্তা করি, তাহলে আমরা প্রথম অংশে বের করব এস। তাহলে এস ইকুয়াল টু ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি। আপনারা এখানে ত্বরণের সূত্র এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার এটা দিয়েও করতে পারেন। আমি আবারও বলি, কোনো একটা অঙ্কের কোনো নির্ধারিত আসলে এরকম নিয়ম নেই যে এই সূত্র দিয়ে আমাকে অঙ্ক করতে হবে। গাণিতিক যুক্তি সঠিক থাকলেই যে কোনো নিয়মে অঙ্ক করলে উত্তর ঠিক হবে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের ইউ কত 0, ভি কত 20 আর ভাগ হচ্ছে 2 আর ইনটু টি কত। তার মানে আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের প্রথম অংশের অর্থাৎ S1 এটা আমরা নির্ণয় করতে পারছি। আমাদের প্রথম অংশের এস কত 200 মিটার। তার মানে খেয়াল করে দেখেন, এই যে টোটাল 1000 মিটার তাকে অতিক্রম করতে হবে, এই 1000 মিটারের মধ্যে প্রথম 20 সেকেন্ডে সে কত গেছিল 200 মিটার গেছিল। ওকে, এবার আমরা পরের অংশটা একটু খেয়াল করব। অর্থাৎ আমাদের এখানে বলছে শেষ অংশে। আচ্ছা, আমরা সবাই একটা জিনিস জানি কিন্তু, যে প্রথম অংশের শেষ বেগ এটা সবসময় কি হয় দ্বিতীয় অংশের আদি বেগ হয়। তাহলে শেষ অংশের আদি বেগ কত 20 মিটার পার সেকেন্ড। এর এ কত -4 মিটার পার সেকেন্ড স্কোয়ার, যেহেতু মন্দন বলে দিছে আর বলছে ওর শেষ বেগ কত হয়ে যাবে 0 হয়ে যাবে। এখন বিষয়টা হচ্ছে, আমি প্রথম যে 20 সেকেন্ড সেই 20 সেকেন্ডে দেখলাম আমার অতিক্রান্ত দূরত্ব কত হচ্ছে 200। তাহলে 1000 মিটার দূরত্ব অতিক্রম করতে আমাকে আরো কত দূরত্ব অতিক্রম করতে হবে আর 800 মিটার। এখন আমার কাছে মনে হচ্ছে যে এই যে শেষ অংশের তথ্য দেওয়া আছে সেটা দিয়ে সে 800 মিটার যেতে পারবে না, কারণ 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার মন্দন যদি হয় তাহলে খুব তাড়াতাড়ি তার বেগ কি হয়ে যাবে 0 হয়ে যাবে। তাহলে সেই অতটুক সময়ের মধ্যে সে 800 মিটার যাবে কেমনে যাবে? তো আমরা এটা একটু চেক করে দেখব। যদি এই তথ্য নিয়ে সে 800 মিটার যেতে পারে তাহলে তো অঙ্ক হয়ে গেল, আর যদি 800 মিটার সে না যেতে পারে তাহলে আমাকে আবার অঙ্কটা ভিন্নভাবে ভাবতে হবে। বুঝেননি আমার কথা? তো আমরা একটু দেখি শেষ অংশের আমাদের উদ্দীপকের যে তথ্য আমার কাছে আছে সেই তথ্য দিয়ে বাকি 800 মিটার যেতে পারে কিনা এটা আমরা চেক করব। বুঝেননি আমার কথা? হ্যাঁ, তার মানে এখন ঠিক আছে, তাহলে এস বের করব। তাহলে এস ইকুয়াল টু, আমরা এখানে যদি অঙ্কটা করি তাহলে এটা হচ্ছে আমাদের কাছে তো ইয়া নাই, টি নাই। তাহলে আমরা যদি ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ভাগ 2a এটা দিয়ে যদি বের করি তাহলে কি হয় দেখি। তাহলে ভি মানে 0। ভি 0 কেন? কারণ আমাদেরকে বলে দিছে এত মন্দনে স্থির অবস্থানে এলো। ইউ কত ইউ 20, তাহলে 20 এর স্কোয়ার 2 ইন্টু এ, এ মানে কত -4। তাহলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমাদের এখানে উত্তর আসতেছে কত 50 মিটার। তার মানে খেয়াল করেন ব্যক্তির 1000 মিটার যেতে এখনো কত মিটার বাকি 800 মিটার। তাহলে শেষ অংশের যে তথ্য আছে সেই তথ্য দিয়ে কি 800 মিটার যাওয়া সম্ভব? কত মিটার যাওয়া সম্ভব 50 মিটার। তাহলে কিন্তু বাকি 800 মিটারের জন্য এই মন্দন দিয়ে দূরত্ব 800 মিটারের জন্য টাইম বের করে কোনো লাভ নেই, কারণ 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার মন্দনে যদি চলে তাহলে তার বেগ 20 থেকে 0 হওয়ার জন্য তাকে মাত্র কত মিটার যেতে হবে 50 মিটার যেতে হবে। ঠিক আছে, তাহলে এখন যদি আমি এইটুকের জন্য টাইম বের করতে চাই তাহলে টি ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই এ। তাহলে এবার খেয়াল করেন, তাহলে ভি কত 0, ইউ কত 20, এ কত -4। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি টি এর মান কত আসছে 5 সেকেন্ড। তার মানে এই যে দুই অংশে আমাদেরকে অঙ্কটা ভাগ করা আছে, এই দুই অংশ থেকে আমি কি পাচ্ছি এটা একটু আপনাদেরকে বুঝাই। এই দুই অংশ থেকে আমি এস পাচ্ছি 200 প্লাস 50 কত 250 মিটার।
আর টাইম আমি পাচ্ছি 20 প্লাস কত 5, তার মানে কত 25 সেকেন্ড। তার মানে আমার যে উদ্দীপকের তথ্য ক্লিয়ার করে বলা আছে সেখান থেকে আমি 1000 মিটার যেতে পারছি না, আমি যেতে পারছি 250 মিটার, আর আমার তার জন্য খরচ হচ্ছে কত 25 সেকেন্ড। তার মানে 1000 মিটারই যেতে হবে, এটা আমার জন্য নির্ধারিত। তাহলে বাকি 750 মিটার গেল কই? বুঝতে পারছেন? বাকি 750 এর হিসাব দেওয়ার জন্য আমি আপনাদের প্রথমে একটা গ্রাফ বোঝানোর চেষ্টা করব, ঠিক আছে? তাহলে আমার মনে হয় অঙ্কটা আপনারা এই পর্যন্ত মোটামুটি ভাবে বুঝছেন। ওকে, আমি এখন একটা গ্রাফ আঁকার চেষ্টা করি, মনোযোগ দেন। আমি যদি এখানে একটা গ্রাফ আঁকি, খুব সহজেই গ্রাফটা আমি বোঝানোর চেষ্টা করব আপনাদের। এখন মনে করেন একটা বস্তু স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করছে, যাত্রা শুরু করে 20 সেকেন্ড পর, মনে করেন এটা 20 সেকেন্ড, 20 সেকেন্ড পর এর বেগ হচ্ছে কত 20। এখন ঘটনা হচ্ছে, যদি আপনাদের গ্রাফটা এরকম বলি আমি, যে এর পরে এখান থেকে সে সমবেগে গেছিল, এইটুক গেছিল মনে করেন 750 মিটার। কারণ এখানে বলে দিচ্ছে যে তার বেগ কখনো 20-র বেশি হয়নি। ওকে, আবার বলতেছে যে 4 মিটার পার সেকেন্ড স্কয়ার মন্দনে সে স্থির হয়ে গেছে। তার মানে দেখেন দ্বিতীয় অংশের ক্ষেত্রে তার যে বেগ 0 হবে তার জন্য তো 800 মিটার লাগতেছে না। তাহলে মাঝের 750 মিটার আসলে তার বেগ সর্বোচ্চ যেটা ছিল 20, সেই বেগেই সে কি করছে, কিছুক্ষণ চলছে, এবং ওই বেগেই সে কিছু দূরত্ব অতিক্রম করছে, যেটা আমাদের উদ্দীপকের মধ্যে ক্লিয়ার করা নাই। ওইটুক আমাদের উদ্দীপকের মধ্যে হিডেন আছে। কারণ পরীক্ষায় যদি এরকম প্রশ্ন পড়ে আর যদি আমি চিন্তা করি থাকি প্র্যাকটিস নাই, তাই না, তাহলে কিন্তু এটা উত্তর দেওয়া খুব কঠিন হবে ওই মুহূর্তে। বুঝিনি আমার কথা? তার মানে দেখেন এই অংশটা আমাদের দেওয়া নাই, বাকি অংশটা দেওয়া আছে। তার মানে 20 থেকে এই পর্যন্ত কিছু একটা সেকেন্ড আছে যার জন্য সে 750 মিটার দূরত্ব অতিক্রম করছে, আর বাকি অংশটা তার বেগ কমে কি হয়ে যাবে, তার বাকি অংশটা তার বেগ কমে 0 হয়ে যাবে। আমি কি ব্যাপারটা বুঝাতে পারছি? তার মানে এই অংশটা ঠিক আছে, এই অংশটা ঠিক ছিল, কিন্তু মাঝে পড়ে এই অংশটা 750 মিটার আমার দেওয়া নেই। বুঝছি না বুঝি নাই? ওকে, তাহলে আমি যদি এখন এই মানে মাঝের অংশটার জন্য, অর্থাৎ দ্বিতীয় অংশে, তাহলে দ্বিতীয় অংশে সমবেগ, তাহলে s ইকুয়াল টু ভিটি, তাহলে t ইকুয়াল টু হচ্ছে s ভাগ v। তাহলে s কত 750, v হচ্ছে 20, আই থিংক এটা হচ্ছে 37.5 সেকেন্ড নাকি? ওকে, তাহলে আপনারা এখন খেয়াল করেন, এখন যদি আমি বলি যে তার মোট অতিক্রান্ত দূরত্ব ছিল কত, তাহলে আপনি বলবেন প্রথমে গেছে কত মিটার 200, পরে গেছে কত মিটার 750, তারপরে গেছে কত মিটার 50, তার মানে টোটাল কত 800। আর তার টাইম 200 মিটার যেতে 20 সেকেন্ড প্লাস 700 মিটার যেতে 37.5 সেকেন্ড আর 50 মিটার যাইতে 5 সেকেন্ড। তার মানে তার টোটাল দূরত্ব 1000 আর টোটাল টাইম হচ্ছে 62.5 সেকেন্ড, যেটা আমাকে মোট সময় বের করতে বলেছে, আমার কাঙ্ক্ষিত সময় যেটা। আচ্ছা, তাহলে আমরা একদম যদি অঙ্কটা আরেকবার রিক্যাপ করি, আমাদের অঙ্কটার যে সৌন্দর্য সেটা হচ্ছে এই অঙ্কটার যে উদ্দীপক, এই উদ্দীপকে আমাদের তিনটা যে অংশ থাকার কথা, প্রথমে ত্বরণ, তারপরে সমবেগ, তারপরে মন্দন। এই 1000 মিটার যাওয়ার ক্ষেত্রে শুধু তার দুটো অংশ দেওয়া আছে, সেই দুটো অংশ জাস্টিফাই করে আমি পাইছি সে 200 মিটার এবং 50 মিটার দূরত্ব গিয়েছে। তার মানে টোটাল সে 1000 মিটার যাইতে পারে নাই। তাহলে বাকি এখানে বলেও দেওয়া আছে সর্বোচ্চ বেগ প্রাপ্ত হয়েছে 20। আবার আমরা দেখতে পাচ্ছি 20 থেকে তার বেগ কখনো 0 হবে। তার মানে মাঝের এই 750 মিটার সে কেমনে গেছিল, সমবেগে গেছিল। এটা আপনাকে বুঝতে হবে সেখান থেকে। বুঝতে পারছি? তাহলে এই অঙ্কটার যে মানে ভিন্নতা আছে সেটা আমরা ক্লিয়ার? কোন প্রশ্ন আছে, কোনো ডাউট আছে? ওকে, আপনি লজিক্যালি যদি আপনি বলেন, তাহলে আমার তো বলছে 4 মিটার পার সেকেন্ড স্কয়ার মন্দনে স্থির অবস্থানে চলে আসছে, তারপরে তো সে গতিশীল হবে না, হবে যে তারপরে আমি বাকি 750 তার পথ থেকে আবার বাড়বে, এরকম হওয়ার কোনো পসিবিলিটি আছে না।
কারণ তার 1000 মিটার দূরত্ব ওখানে অতিক্রম করা শেষ হয়ে গেছে। এখন বলছে এই 1000 মিটার আসতে তার মানে ওই শুরু আর শেষ এর বাইরে আর কোনো কিছু বাকি নাই। হিডেন যদি কোনো কিছু থাকে তাহলে এর মাঝখানের অংশে থাকবে। ঠিক আছে, যেহেতু তার সর্বোচ্চ বেগ অর্জিত হয়ে গেছে তাই তার পর থেকে কিছুটা অংশ আমরা কি করছি, সমবেগে গতিশীল বলে বুঝতে পারছি যে অঙ্কটা এরকম হবে। মনে থাকবে? তাহলে 16 নম্বরের যে অঙ্কটা আপনারা প্রবলেম বলছিলেন সেটা 3 পার্টের অঙ্ক, আসলে একটা পার্ট আসলে হিডেন ছিল। ঠিক আছে, আচ্ছা এরপরে আপনারা প্রবলেম বলছিলেন কত, 18 দা খুবই সহজ একটা অঙ্ক। ঠিক আছে, অঙ্কটা কোনো ব্যতিক্রম ভাবলে হবে না। ঠিক আছে, আমরা যখন ছোটবেলায় খেলা দেখছি তখন শহীদ আফ্রিদি নামে একজন প্লেয়ার ছিল পাকিস্তান, তো খুব মারমুখী ব্যাটসম্যান। তো তার খেলা যখন দেখতাম তখন মনে হইতো আজকের ম্যাচে মনে অনেক রান টান করবে, হ্যাভি ছক্কা টক্কা দেবে, মানে খুব এন্টারটেইন দেবে আমাদের, সেই জন্য খেলা দেখতাম। কিন্তু শহীদ আফ্রিদি দেখাচ্ছে 2-3 বল খেলার পরে অধিকাংশ ম্যাচেই বল এত জোরে পিটাইছে, বল সোজা গগনে। ঠিক আছে, আমরা স্টেডিয়ামের দিকে তাকায় রয়েছি, বল দেখাচ্ছে আকাশে, ক্যাচ আউট। তো এরকম একজন ব্যাটসম্যান এর কথা বলা হয়েছে। অন্য কোনো ভাবে ভাবা যাবে না, এখানে খুব ইজি ভাবতে হবে, কারণ আমরা যে চ্যাপ্টারটা পড়তেছি গতি, এই গতি চ্যাপ্টারে শুধুমাত্র একমাত্রিক গতি নিয়ে আলোচনা করা হয়েছে। মানে ব্যাটসম্যান যখন ব্যাট দিয়ে বলটাকে পিটাইছে, বল আসলে সোজা তার ব্যাটের কানায় লেগে একদম সোজা উপরে উঠছে। আমার তো বোঝা গেছে, তার মানে দ্বিমাত্রিক গতি চিন্তা করলে হবে না, প্যারাবোলা বা প্রাসের মতো গতি চিন্তা করলে হবে না, এটা চিন্তা করতে হবে একমাত্রিক গতি, ব্যাটের কানায় লেগে বল সোজা উপরে উঠছে। বল যখন ব্যাটের কানায় লাগছে তখন বেগটা ছিল 49 মিটার পার সেকেন্ড। আমি কি ব্যাপারটা বুঝাতে পারছি? তাহলে 49 মিটার পার সেকেন্ড বেগে যদি উপরের দিকে ওঠে তাহলে সে সর্বোচ্চ কত উপরে উঠবে? h ইকুয়াল টু ইউ স্কোয়ার বাই 2 ইন্টু জি। মনে থাকবে? আচ্ছা এবার একটু খেয়াল করবেন, ইউ স্কোয়ার মানে কি? 49 এর হোল স্কোয়ার। আর 2g মানে কি? বুঝছি না? আচ্ছা তাহলে এবার দেখেন এটার উত্তর হবে 122.5 মিটার। একদম সহজ ছিল এটা। ঠিক আছে, শুধু আমাদেরকে এইটুকু কনসিডার করতে হবে, ব্যাটের কিনারে লেগে বল 49 মিটার পার সেকেন্ড বেগে সোজা উপরের দিকে উঠছে। ক্লিয়ার? আচ্ছা এবার বলতে দেখেন ফিল্ডার বলটি ধরার সময়, তো আমি ধরে নিচ্ছি, মানে এখানে আসলে আপনাদের কাছে অনেক কিছু মনে হতে পারে, ফিল্ডারের উচ্চতা দেওয়া নেই, ও মাটি থেকে উঠছিল কিনা, এত কিছু চিন্তা করার দরকার নেই। ঠিক আছে, তার মানে বলটা টোটাল উঠছে কত? 122.5 মিটার। ওকে, আর ও বলটা ধরছে কত থেকে? 2 মিটার উপর থেকে। তার মানে আমরা এখান থেকে 2 মিটার বাদ দিয়ে দেব, তার মানে এটা হবে হচ্ছে 120.5 মিটার। বোঝা গেছে? তাহলে বলটা যখন ছড়ে দিছে তখন বলটা সর্বোচ্চ উচ্চতায় উঠে গেছে, সর্বোচ্চ উচ্চতা ওঠার পর সে কি হয়েছে? নিচের দিকে নামছে। তাহলে সর্বোচ্চ উচ্চতা থেকে যখন কেউ নিচের দিকে নামে তাহলে পড়ন্ত বস্তুর ক্ষেত্রে তার আদিবেগ কত হয়? 0 হয়। তাহলে একজন ফিল্ডার যখন ক্যাচটা ধরছে তখন বলটা এসে তার হাতে আঘাত করছে, ওই বেগটা কত এটা আমাকে নির্ণয় করতে বলছে, তার মানে শেষ বেগ নির্ণয় করতে বলছে। তার মানে হচ্ছে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2gh। তাহলে ভিটা আমরা নির্ণয় করব, তার মানে রুট ওভার 2gh, তার মানে 2 ইন্টু 9.8 ইন্টু 120.5, তার কি হবে? রুট। এটা যদি আমরা উত্তর বের করি, আই থিঙ্ক 48.5659, ওকে 59 মিটার পার সেকেন্ড বেগে তার হাতে এসে আঘাত করছে। এটা ছিল অঙ্ক। তো এই অঙ্কটা আপনারা অনেকেই মানে কনফিউজ হয়ে গেছেন বা অতিরিক্ত চিন্তা করে ফেলছেন, যে কারণে আপনাদের কাছে মনে হয়েছে বল, ক্রিকেট বল তো ওইভাবে যায় না, এরকম ভাবে যায়। তো ওরকম না, এটা একদম খাড়া উপরের দিকে একমাত্রিক গতি চিন্তা করতে হবে। বুঝছি? এর পরের অঙ্ক 35 দাগের অঙ্কটা করার জন্য আমরা একটা নতুন পেজ এখানে নিব। অঙ্কটা বেশ খানিকটা বড় অঙ্ক, এই জন্য আমাদেরকে এটা সলভ করতে হবে। এই অঙ্কটার কথা আমি বলি, এই অঙ্কটা একটু ব্যতিক্রম অঙ্ক। ঠিক আছে, এই অঙ্কটা আপনাদেরকে শিখতে হবে। এই টাইপের অঙ্ক বিভিন্ন সময় পড়ে, স্বাভাবিক উদ্দীপকেও পড়ে, মানে উচ্চতর দক্ষতার প্রশ্নও থাকে, সৃজনশীল প্রশ্ন হিসাবে থাকে। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। আপনারা আরেকটু বড় ক্লাসে ওই ধরনের অঙ্ক পাবেন। ফলে আমরা এই অঙ্কটা এখানে শিখতে চাই। ওকে, তো অঙ্কটা শেখার জন্য আমি প্রথমে কিছু কথা বলি। এই অঙ্কটার প্রবলেম হলো
এই অঙ্কটার আদিবেগ 0 এটা বলা নেই, তার মানে এখানে তার আদিবেগ কিছু একটা থাকবে, সেটা আমাদেরকে ধরে নিতে হবে। আবার বলে দিচ্ছে সুষম ত্বরণ, কিন্তু ত্বরণটাও দেওয়া নাই, তাহলে আদিবেগও দেওয়া নাই, ত্বরণও দেওয়া নাই। এখানে দেওয়া আছে দুটো জিনিস, একটা হচ্ছে টাইম আর একটা হচ্ছে দূরত্ব, এবং দুটো ভিন্ন ভিন্ন অংশ আছে। কিরকম দেখেন, প্রথম অংশে আছে গাড়িটি বা কোনো বস্তুটি যাই হোক, মনে করেন 10 সেকেন্ডে সে দূরত্ব অতিক্রম করছে 60 মিটার। ওকে, এবার বলছে পরবর্তীতে সে 28 সেকেন্ডে দূরত্ব অতিক্রম করছে 30 মিটার। এইটুকু হচ্ছে উদ্দীপক, এর মধ্যে আর কোনো কিছু দেওয়া নেই। তাই এই অঙ্কগুলো করার জন্য আমাকে প্রথমে কি করতে হবে, প্রথমে আদিবেগ আর ত্বরণ যেটা দেওয়া নেই সেটা ধরে নিতে হবে, ঠিক আছে? এবং এই অঙ্কটা সলভ করার সময় সব সময় বারবার একদম শুরু থেকে অঙ্কটা আবার শুরু করতে হবে। তার মানে আপনারা এখানে দুইটা অংশ দেখতে পাচ্ছেন না? প্রথম অংশে কি হয়েছে, কথা বলেন, প্রথম অংশে কি হয়েছে? প্রথম অংশ হচ্ছে সে সুষম ত্বরণে 10 সেকেন্ডে কত মিটার, 60 মিটার, তাহলে এটা প্রথম অংশে। আবার এর পরের অংশটা বলছে 28 সেকেন্ডে 30 মিটার, তার মানে এটা দ্বিতীয় অংশ। তাহলে প্রথম অংশ শেষ হলে দ্বিতীয় অংশ শুরু হয়, কিন্তু এই অঙ্কটা তা হবে না, এটা প্রথম অংশ শেষ হবে, আবার প্রথম অংশ থেকে শুরু করে দ্বিতীয় অংশ আপনাকে শেষ করতে হবে। তো বিষয়টা আমি জটিল করতেছি না, আমি একদম সহজেই অঙ্কটা করে দেওয়ার চেষ্টা করব। আমরা একটু খেয়াল করি, আমাদের এখানে প্রথমে অঙ্কটা ধরে নিতে হবে। ধরা যাক আদিবেগ ইকুয়াল টু ইউ, আর এখানে সুষম ত্বরণ এটা ইকুয়াল টু এ। আমি জানি না এটা, তাই না? এই দুটো আমাদের জানা নেই। তাহলে এই অঙ্কটার প্রথম অংশে একটু মনোযোগ দিবেন। প্রথম অংশে S1 ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এটা হচ্ছে প্রথম অংশ। তাহলে এখানে এসটা কত আসছে, 60। ইউ আমরা জানি না, ওকে ফাইন। টি ইকুয়াল টু কত সেকেন্ড, 10 সেকেন্ড, প্লাস হাফ, এর মান জানি না কিন্তু টি এর মান তো জানি, 10 এর হোল স্কোয়ার। বুঝছি? আচ্ছা, বা একটু খেয়াল করব সবাই, 60 ইকুয়াল টু 10 ইউ প্লাস 50 ইন্টু এ। আমি যদি এবার অঙ্কটাকে একটু সরল করি, বাম পক্ষে ডান পক্ষে সবাইকে যদি 10 দিয়ে ভাগ করে দিই, তাহলে এটা 6, এটা শুধু ইউ, আর এটা হচ্ছে 5 ইন্টু এ। তাহলে যদি একটু সাজায় লিখি, তাহলে ইউ প্লাস 5 ইন্টু এ ইকুয়াল টু 6, এটা হচ্ছে প্রথম সমীকরণ। তাহলে আমরা অঙ্কটার প্রথম অংশে যেটা বলা আছে সুষম ত্বরণে বস্তুটা কতটুক যাবে, বস্তুটা 10 সেকেন্ডে 60 মিটার যাবে, সেই তথ্য দিয়ে আমি অঙ্কটার দুটোই অজানা রাশি, ইও জানি না আবার এও জানি না, তো সেটা অজানা হিসাবেই তো আছে নাকি নাই? ওকে, আচ্ছা, এরপরে আমি দ্বিতীয় অংশে যাব। আমার দিকে মনোযোগ দেবেন। তাহলে দ্বিতীয় অংশ, আমি যখন অঙ্কটা বলতেছিলাম আপনাদের ব্যাখ্যা, তখন আমি বলছি এই যে দ্বিতীয় অংশে আপনি যাবেন, এটা আপনি কি করতে পারবেন না, দ্বিতীয় অংশ থেকে শুরু করতে পারবেন না, কারণ 10 সেকেন্ড যাওয়ার পরে তার বেগ কত এগুলো কিন্তু আমরা কিছুই জানি না। জানি? জানি বলেন? জানি না। তাহলে আমাকে এই অঙ্কটা করার জন্য কি করতে হবে, আবার প্রথম থেকে শুরু করতে হবে। তো আবার প্রথম থেকে শুরু করা মানে s ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। তাহলে s এখন কত হবে, প্রথমে ছিল 60, পরে যাচ্ছে কত, 30, তার মানে আবার প্রথম থেকে শুরু করলাম। আচ্ছা, ইউ জানি না, তাহলে টি হবে কত, প্রথমে 10 সেকেন্ড, পরে কত, 28, ওকে, প্লাস হাফ এ জানি না, টি স্কোয়ার কত হবে, 10 প্লাস 28। বুঝছি না বুঝি নাই? তাহলে এটা হলো কত, 90 ইকুয়াল টু 38 ইন্টু ইউ, ক্লিয়ার? প্লাস যদি একটু আমরা ক্যালকুলেশন করে বসাই মান,
তাহলে আই থিঙ্ক এটা হবে 722 এ। হ্যাঁ, ওইটুকু যদি ক্যালকুলেটর করে বসাই, তার মানে হাফ এ 10 আর 8 28 মানে 38 কে স্কোয়ার করলে আই থিঙ্ক এটা হয় 1444 এরকম কিছু একটা হয়। তাকে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে কত হয় 722 ইন্টু এ। ক্লিয়ার? এবার এই সমীকরণটাকে যদি একটু সিম্পলিফাই করি আমি, তাহলে এটাকে 2 দিয়ে ভাগ করা যায়, তাহলে এটা হচ্ছে 45, যত ছোট করা যায় আর কি। এটা হচ্ছে 19 ইন্টু ইউ প্লাস 361 ইন্টু এ। যদি আমি এটাকে একটু সুন্দর করে সাজায় লিখি, তাহলে অতএব 19 ইউ প্লাস 361 ইন্টু এ ইকুয়াল টু 45। এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। তার মানে খেয়াল করে দেখছেন, আমরা দ্বিতীয় ধাপ যে অঙ্কটা করছি, প্রথম ধাপ থেকেই মোট সহ কিন্তু দ্বিতীয় ধাপ অঙ্ক করছি। বুঝছি না বুঝিনি? ওকে, তাহলে এই অঙ্কগুলো যখন আমাদেরকে আদিবেগ, যখন আমাদেরকে ত্বরণ দেওয়া থাকবে না, তখন এই অঙ্ক করার সময় আমরা শুধুমাত্র এস এবং টি এটা ব্যবহার করে অঙ্ক করতে পারবো। যেখানে ইউ আর এ আমার অজানা মান, সেই অজানা মান কিভাবে বের করতে হবে সেটা টেকনিক আমরা হয়তো অ্যাপ্লাই করব একটু পরেই। কিন্তু আমাদের অঙ্কটা করার সময় দ্বিতীয় ধাপে যখন যাব, তখন প্রথম ধাপ সহ দ্বিতীয় ধাপে অঙ্কটা করতে হবে। বলেন বুঝছি না বুঝি নেই? মনে থাকবে? আচ্ছা, এবার একটু খেয়াল করেন, আমাদের এর পরের অংশটা হলো 1 নং যে সমীকরণ আমাদের আছে তাকে আমরা 19 দিয়ে গুণ করব, করে আমরা তার থেকে কি করব, 2 নাম্বারকে বিয়োগ করব। তার মানে 1 নাম্বার সমীকরণকে 19 দিয়ে গুণ করে তার থেকে 2 কে কি করব, বিয়োগ করব। কারণ আমাকে গদাকে কি বলছে, ত্বরণ বের করো। ত্বরণের মান কি আপনি জানেন? কিন্তু আমাদের কাছে যেহেতু দুটো সমীকরণ আছে, সেই সমীকরণে প্রতিস্থাপন পদ্ধতি, অপনয়ন পদ্ধতি, বজ্রগুণন পদ্ধতি এগুলো আছে না, আপনারা অঙ্ক করছেন না? সেই রকম জাস্ট আমরা একটা নিয়ম ফলো করে অজানা দুটো রাশি, যেরকম আপনারা অঙ্কে এক্স আর ওয়াই এর মান বের করেন, আমরা সেখানে ইউ আর এর মানটা বের করব, যেটা আমরা জানি না। তাই প্রথম সমীকরণকে আমরা কি করব, 19 দ্বারা গুণ করব। তাই প্রথম নাম্বার সমীকরণটা আমাদের কি ছিল একটু খেয়াল করি। প্রথম সমীকরণটা ছিল ইউ প্লাস 5 ইন্টু এ ইকুয়াল 6। তার মানে আমি এখন কি করব, 19 দ্বারা গুণ করব প্রথমকে, ইউ প্লাস 5a ইকুয়াল টু 6, এটাকে আমরা গুণ করব। তার মানে একবারে যদি করি, আচ্ছা একবারে না, আলাদা আলাদা করি, তাহলে 19 ইন্টু 6, তার মানে দুই পাশে আমি কি করছি, 19 দ্বারা গুণ করছি। তার মানে এটা হলো 19 ইউ প্লাস 5 19 95, 95 ইন্টু এ আর 95 আর 6 19, তার 114 নাকি? তার মানে আমি এই সমীকরণটাকে 19 দ্বারা গুণ করছি। 19 দ্বারা গুণ করার উদ্দেশ্য কি বলেন তো? কারণ 2 নম্বর সমীকরণ যেটা আমার কাছে আছে তার প্রথমেও কত আছে, 19 ইউ প্লাস 361 ইন্টু এ ইকুয়াল টু কত, 45। ওকে, কারণ দ্বিতীয় সমীকরণটা যদি আমরা খেয়াল করি, 19 ইউ প্লাস 361 ইকুয়াল টু কত, 45। মনে থাকবে? আচ্ছা, এবার দেখেন আমরা বলছি প্রথম নাম্বার সমীকরণ থেকে 2 নাম্বার সমীকরণটা কি করব, বিয়োগ। তাহলে এটা মাইনাস মাইনাস মাইনাস, চিহ্ন চেঞ্জ হয়ে যাবে। তাহলে দেখেন ইউ কেটে গেছে না? তাহলে এবার যদি আমি এখানে এটা বিয়োগ করি তাহলে কত হয়, মাইনাস 266 ইকুয়াল টু, এটা হয় হচ্ছে 69 নাকি? এ আছে এখানে। তাহলে এবার দেখেন এ ইকুয়াল টু 69 ভাগ মাইনাস 266, এটা ইকুয়াল টু মাইনাস 0.26 সামথিং কিছু একটা হবে মিটার পার সেকেন্ড স্কোয়ার, 2 ঘর পর্যন্ত রাখছি। তার মানে দেখেন আমাদের কিন্তু ত্বরণ জানা ছিল না, কিন্তু আমরা ত্বরণটা কিন্তু এখন বের করতে পারছি। বুঝছি না বুঝি নাই? তার মানে অঙ্ককে আপনার শুধুমাত্র একটা প্রবলেম হিসাবে চিন্তা করতে হবে, এবং এই প্রবলেমটা কেমনে সলভ করা যায় তার যত প্রকার পদ্ধতি আছে সেটা ব্যবহার করার ট্রাই করতে হবে। যদি আপনি বাসায় বসে এভাবে চিন্তা করতে পারেন, তাহলে আপনি পরীক্ষার হলে বসে অঙ্ক চিন্তা করতে শিখে যাবেন। তাহলে আমি যদি অঙ্কটা আবার বলি, আমাদের অঙ্কটা ছিল আদিবেগ এবং ত্বরণ দেওয়া ছিল না, কিন্তু ত্বরণে যাচ্ছে এইটা বলা আছে। আমি আদিবেগ এখানে ইচ্ছামতো শূন্য
নিতে পারি না। তাই আমি আদিবেগ আর ত্বরণ এখানে কি করছিলাম, ধরে নিছিলাম। আদিবেগ আর ত্বরণ ধরে নেওয়ার পর আমি আমাদের যে টাইম আর দূরত্ব দেওয়া ছিল গতির তৃতীয় নাম্বার সমীকরণ ব্যবহার করে আমি সেখানে কি করছিলাম, একটা সমীকরণ ডেভেলপ করছিলাম যেখানে ছিল u + 5a = 6। এরপরে এই অঙ্কটার নিয়মই হচ্ছে, যেহেতু তুমি ইউটা প্রথম ধরছো না, প্রথম থেকে ধরছি না আমরা, ইউটা প্রথম থেকে শুরু থেকে আদিবেগ, ত্বরণটা আমরা শুরু থেকে ত্বরণ ধরছি না, তাই দ্বিতীয় অংশের জন্য আমরা আবার শুরু থেকেই চিন্তা করব। কারণ যদি আমরা শুরু থেকে চিন্তা না করি তাহলে তো এই ইউ আর এই ইউ এটা তো সেম হবে না। বুঝছি না, বুঝি নাই? আমরা দ্বিতীয় অংশেও একদম প্রথম থেকেই অঙ্কটা শুরু করব, আবার মোট দূরত্ব আর মোট সময়। বুঝতে পারছেন? সেখান থেকে আমরা ক্যালকুলেট করে আমরা দুটো অংশের সমন্বয়ে একটা কি বের করছি, ত্বরণ বের করছি, যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি মন্দন। আচ্ছা, এটা সঠিক হয়েছে কিনা আমি কেমনে বলবো? আরে ভাই, এটা তো মন্দন হবেই। কেন? কারণ প্রথম ওই ব্যক্তি 10 সেকেন্ডে 60 মিটার গেল, তারপরে 28 সেকেন্ডে মাত্র 30 মিটার গেল। তার মানে কি ওই সময় তার বেগ কমে গেছে না? তার বেগ কমে গেছে মানে মন্দন। বুঝছি না, বুঝি নাই? তাহলে আমরা এবার একটু চিন্তা করে দেখি, আমরা যদি 1 নং সমীকরণে 1 নং এ এ এর মান যদি আমরা ইনপুট করি, তাহলে একটু খেয়াল করেন, সমীকরণের মান বসিয়ে, তাহলে 1 নম্বর সমীকরণ ছিল u + 5a = 6। তাহলে ইউ এর মান আমরা বের করতে চাই এখন, তাহলে 5 ইন্টু -0.26 ইকুয়াল টু কত? 6। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি এটা হচ্ছে ইউ মাইনাস সম্ভবত 1.3 ইকুয়াল টু 6। তার মানে আমরা দেখতে পাচ্ছি ইউ ইকুয়াল টু 6 প্লাস 1.3 ইকুয়াল টু 7.3 মিটার পার সেকেন্ড। তার মানে দেখেন আমাদের ত্বরণ আর ইউ দেওয়া ছিল না, কিন্তু আমরা এখন সেটা বের করতে পারলাম। তো অঙ্কটা কিন্তু এমনি কঠিন তেমন কিছু না, ঠিক আছে? শুধুমাত্র নিয়মটা একটু মনে রাখা, ব্রেনকে খাটানো, কাজে লাগানো। তাহলে আমাদের ইউ আর এ ধরে নিছিলাম, প্রথম অংশের সময় আর দূরত্ব ব্যবহার করে, গতির সমীকরণ ব্যবহার করে একটা সমীকরণ আমরা ডেভেলপ করছি, যেখানে আমাদের ইও জানি না আবার এও জানি না। ইউ প্লাস 5a ইকুয়াল টু 6। ওকে, আবার আমরা প্রথম অংশের সেই 10 সেকেন্ড আর 60 মিটার ধরে দ্বিতীয় অংশের 28 আর 30 সেকেন্ড, এইটার জন্য আমরা একটা সমীকরণ ডেভেলপ করছি। সেটা ছিল 19u প্লাস 361a ইকুয়াল টু 45। ঠিক আছে? তাই এই দুটো সমীকরণ থেকে আমি ছলে বলে কৌশলে এর মান বের করার জন্য প্রথম নাম্বার সমীকরণকে 19 দ্বারা গুণ করছিলাম। বুঝছি? করিডোরে আমরা মানটান বের করছি। সবাই ক্লিয়ার? কোনো প্রবলেম আছে অঙ্ক? ওকে, এবার বলছে আমাদের অঙ্কটা পরবর্তী ঘ নম্বর, পরবর্তী 10 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। আচ্ছা, আমার কথা একটু মনোযোগ দিয়ে শোনেন। এই অঙ্কটা করার জন্য আমরা আমাদের কি জানা আছে? আমরা কি জানি সেটা বলেন। আমরা জানি হচ্ছে 10 প্লাস 28 অর্থাৎ কত সেকেন্ড? 38 সেকেন্ডে আমাদের অতিক্রান্ত দূরত্ব এস ইকুয়াল টু কত মিটার? 90 মিটার। এটা আমরা জানি। তাহলে এই 38 সেকেন্ডের পরবর্তী 10 সেকেন্ড বের করতে বলছে কিন্তু। বুঝতে পারছেন? তার মানে আমি বলেছিলাম এই অঙ্ক বারবারই কি করতে হবে? একদম প্রথম থেকে শুরু করতে হবে। তাহলে আপনাকে 10 সেকেন্ড বের করতে বলছে, তাহলে কি আপনি 10 সেকেন্ড কিভাবে বের করবেন? এই জন্য আপনাকে কি করতে হবে? আপনাকে এখন যে কাজটা করতে হবে সেটা হলো আপনি এস বের করবেন, তবে ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার আপনি যদি এই সমীকরণ দিয়ে বের করেন, তাহলে আপনার ইউ 7.3 যদি নিতে হয়, তাহলে টি এর মান কিন্তু শুধু 10 সেকেন্ড নিলে হবে না। কি করতে হবে? এখানে কিন্তু 38 যেটা আগে আছে তার সাথে 10 যোগ করে টাইমটা নিতে হবে। তাহলে প্লাস হাফ এর মান যদি আপনাকে এ 0.26 নিতে হয়, তাহলে এখন সময়টা কি হবে? 38 প্লাস 10 এর হোল স্কয়ার। ঠিক আছে? এটা যদি আপনি ক্যালকুলেশন করেন এর উত্তর আসবে
50 পয়েন্ট সামথিং কিছু একটা, কত আসে উত্তর? 7.3 ইন্টু 48, 350, কত? 350.4। এটা হচ্ছে মাইনাস হচ্ছে 48 হোল স্কোয়ার ইন্টু 2.26 ভাগ 2, 299.52, তার মানে 350.4। আচ্ছা, তো আমি তো ঠিকই বলতেছিলাম, 50.88 মিটার। এইটা হচ্ছে টোটাল কত সেকেন্ডে? এই যে সব দূরত্বটা আপনি বের করছেন, এই দূরত্বটা আপনি কত সেকেন্ডের জন্য বের করছেন? 48 সেকেন্ড। কিন্তু উত্তর তো আপনাকে এটা বের করতে বলেনি, উত্তর বের করতে বলেছে 10 সেকেন্ড, তাই না? পরবর্তী 10 সেকেন্ড। তাহলে দেখেন 38 সেকেন্ড আপনি জানেন, আবার আপনি 48-এরটাও জানেন, তাহলে এই দুটো বিয়োগ করলে কি বেরোবে? 10 সেকেন্ড। তাহলে আমি যদি এখন উত্তর বের করি, অতএব 10 সেকেন্ডে এস, তাহলে কত হবে? কত হবে? এটা হবে হচ্ছে 50। 48 থেকে কত বিয়োগ করবেন? তার মানে 48 সেকেন্ড বিয়োগ কত? 38 সেকেন্ড না, তাহলে না কত সেকেন্ড হবে? 10 সেকেন্ড হবে। তাহলে 48 এর দূরত্ব কত? 50.88 মাইনাস 38 এর দূরত্ব কত? 90। তাহলে এটার উত্তর হবে মাইনাস 39.12 মিটার। তার মানে আপনাদের এখানে অস্থির হওয়ার প্রয়োজন নাই যে উত্তরটা মাইনাস আসছে, কারণ সরণ এটা তো মাইনাস হতেই পারে, দিক আছে না? তাহলে আমরা এখানে এসটা মাইনাস আসছে এটা নিয়ে বিচলিত না। এই মানে এসটার মনে করেন গাড়িটার গতি এরকম হচ্ছে, সে যেতে যেতে এমন ভাবে পৌঁছাইছে, পরে তাকে আবার পেছনের দিকে ব্যাক করা লাগছে, এই জন্য দূরত্বটা মাইনাস। বুঝতে পারছেন? এটা নিয়ে কোনো সমস্যা না। কিন্তু অঙ্কটা আমরা বুঝতে পারছি কিনা? কিছুই দেওয়া নাই, শুধু এস আর টি, সেখান থেকে ইউ আর এ ধরে আমরা সমীকরণে মানে বের করে সেখান থেকে ইউ আর এর মান বের করলাম, ঠিক আছে? আর আমি বলছিলাম প্রত্যেকটা ধাপে আবার আপনাকে প্রথম থেকে অঙ্কটা করতে হবে। তাহলে যেহেতু আমরা 38 জানতাম, তারপরে 10 সেকেন্ডের জন্য টোটাল 48 সেকেন্ড, 48 সেকেন্ডের জন্য আমরা এস বের করছি 50.88, আর আমাদের 38 সেকেন্ডে তো জানাই ছিল কত? 90। তো সেটা বিয়োগ করে 10 সেকেন্ডের জন্য উত্তর আসছে কত? মাইনাস 39.12। সব অঙ্কে মাইনাস উত্তর আসবে, এটার কোনো, এটা নিয়ে চিন্তা করার কিছু নেই। বুঝতে পারছেন? আচ্ছা, আপনারা যে প্রবলেম বলছিলেন আমাকে, সেই প্রবলেমগুলোর মধ্যে আরেকটা খুবই ইম্পর্টেন্ট প্রবলেম আছে। আমি 36 বা 33 এটা করার আগে 44 নম্বরের অঙ্কটা একটু সলভ করতে চাই। আগে 44, ঠিক আছে? একটু খেয়াল করেন, আপনাদের 44 নম্বর যে অঙ্কটা এরকম আছে। মনোযোগ দেন। এইটা আছে এ, এটা আছে বি, এটা আছে সি। সি বিন্দুতে একটা কোণ আছে, কোণটা হলো থিটা। আর বলছে এ বি এখানে হচ্ছে এইচ। আমাদের এরকম একটা তথ্য, কারোর কোনো মান দেওয়া নেই, কোণের মান দেওয়া নেই, কিচ্ছু দেওয়া নেই, কিন্তু খুবই চমৎকার দুটো কোশ্চেন আছে, ঠিক আছে? কোনো তথ্য ছাড়াই কোশ্চেন দেওয়ার বেলায় আমাদের কোনো অসুবিধা নেই, তাই না? তাহলে কোশ্চেন বের করতে হবে তো আমাদের, না? তো আমাদের কোশ্চেনটা কি? কোশ্চেনটা হলো আমাদের এখানে বলতেছে, সবাই খেয়াল করেন, আমাদের এখানে বলতেছে কি সেটা আমি একটু বলি। বলতেছে হচ্ছে এইখানে এম ভরের একটা বস্তু আছে, এই এ অবস্থান। এই বস্তুটাকে যদি আমি সোজাসুজি ফেলাই দেই, অর্থাৎ আমি গ নম্বর প্রশ্ন বলতেছি, আমি যদি এ থেকে বস্তুটাকে এ বি বরাবর ফেলি, এ বি বরাবর ফেলা হবে বা ফেললে, তাহলে সে এ বি বরাবর পড়ে কোথায় আসবে? বি অবস্থানে আসবে। আসবে না? আসবে না? আচ্ছা, বি অবস্থানে যদি সে আঘাত করে, যদি বি অবস্থানের মাটিকে সে আঘাত করে, মনোযোগ দিবেন, ওকে? যদি আঘাত করে,
তাহলে এখানে একটা বেগ পাবো না, এখানে তার আদিবেগ কত 0, তাহলে এখানে একটা বেগ পাবো, তার মানে বি তে পড়ার ঠিক পূর্ব মুহূর্তে বেগ। ওকে, আচ্ছা আবার যদি আমি বস্তুটাকে এসি বরাবর ফালাই তাহলে সি অবস্থানে পড়ার মুহূর্তে তার একটা বেগ পাবো। বলছে এই যে বেগ আপনি পাবেন এ বি বরাবর আর এসি বরাবর, তাহলে ভি এ বি আর ভি এসি, এই বেগ নির্ণয়ের জন্য থিটার কি ভূমিকা, মূলত প্রশ্ন হচ্ছে এটা। থিটার প্রয়োজনীয়তা আছে কিনা বেগ নির্ণয়ের ক্ষেত্রে, বা এই বেগ থিটার উপর নির্ভর করে কিনা, এটা হচ্ছে কোশ্চেন। শুনতে পাচ্ছেন, এই বেগ থিটার উপর নির্ভর করে কিনা এটা হচ্ছে কোশ্চেন। শিওর? আচ্ছা তাহলে এই কোশ্চেনের উত্তর দিতে চাই আমরা। তাহলে আমি মনে করলাম যে আমি প্রথমে এটাকে কোন বরাবর ফেলতেছি, এ বি বরাবর। ওকে, যদি আমি এ বি বরাবর ফেলি তাহলে আমার অঙ্কটা হচ্ছে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। একটু খেয়াল করব, যেহেতু আমি উপর থেকে ফেলাচ্ছি তাহলে এস এখানে কি হয়ে যাবে এইচ, আদিবেগ এখানে 0 প্লাস। আচ্ছা যেহেতু আমরা বেগ বের করব, আমরা এটা ব্যবহার করলে তো বিপদ হয়ে যাবে, কারণ আমাদের কাছে টি নাই। তাহলে ভি স্কোয়ার ইকুয়াল টু ই স্কোয়ার প্লাস 2as। ওকে, তাহলে ভি স্কোয়ার তো ভি স্কোয়ার, ইউ মানে কত 0 প্লাস 2 এ মানে কত জি, এস মানে কত এইচ, তাহলে ভি স্কোয়ার ইকুয়াল টু কত 2 জি এইচ, তাহলে ভি ইকুয়াল টু কত রুট ওভার 2 জি এইচ। তাহলে দেখেন আমি যদি এখন এখানে জি এর মান জানি, এইচ কত এটা যদি আমার দেয়া থাকতো, তাহলে আমি ভি ইকুয়াল টু রুট ওভার 2 জি এইচ এটার সাহায্যে বেগের মান পাইতাম। তাহলে এখানে কি থিটার কোনো প্রয়োজন আছে না। ওকে, আচ্ছা এবার যদি আমি এসি বরাবর নির্ণয় করি, সবাই মনোযোগ দেন, এসি বরাবর যদি আমি নির্ণয় করতে চাই তাহলে আবার ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2g, এবার উচ্চতাটা কত 2g এইচ যদি আমি দেই তাহলে এখানে ভি ইউ মানে 0 2, একটু খেয়াল করবেন এখানে জি এর মান জি সাইন থেটা হবে, আর এইচ এর মান এখানে হবে হচ্ছে এসি। আপনারা হয়তো অনেকেই মনে মনে ভাবছেন যে এখানে জি এর মান জি সাইন থেটা কেন হলো, আমি কেন হলো এটার উপর কোনো একদিন ক্লাস নিব, কিন্তু আমি সিম্পল একটা প্রশ্ন আপনাদের কাছে করতে চাই। কোনো একটা বস্তু যদি সোজা নিচের দিকে পড়ে তার জন্য জি এর মান যদি 9.8 হয়, তো একটা বস্তু যদি হেলানো তলের উপর দিয়ে পড়ে তার মানে জি 9.8 হবে হবে না। তার মানে আপনারা তখন মনে রাখেন জি যদি হেলানো তলে মানে এরকম এসি এর মতো হেলানো তলে পড়ে তাহলে জি এর মান কত বসাতে হয়, জি সাইন থেটা বসাতে হয়। ঠিক আছে, এই থেটার মানের সাইনের সাথে যদি জি গুণ করা হয় তাহলে সেই মানটা পাওয়া যাবে। বুঝতে পারছেন? আচ্ছা আমার দিকে মনোযোগ দেন, তাহলে 2 জি থেকে গেল জি এর মতো, আমি যদি এই সমকোণী ত্রিভুজ থেকে সাইনের মানটা বের করি দেখেন, তাহলে সাইন থেটা ইকুয়াল টু কি হবে লম্ব বাই অতিভুজ। তাহলে এখানে লম্ব কোনটা এইচ আর অতিভুজ কোনটা এসি। তাহলে আপনি চিন্তা করেন আমি যদি এখন সাইন থেটার পরিবর্তে এইচ বাই এসি বসাই, আর এখানে আমার এসি আছে না, তাহলে এসি আর এসি কি হয়ে যাবে কাটাকাটি, তাহলে দেখেন 2gh রুট ওভার। তার মানে দেখেন এখানেও ভি এর মান বের করতে আমার থেটা কোনো কাজে লাগে নাই। তার মানে সোজা পথে আর হেলানো পথে আপনি যে পথেই কোনো বস্তুর বেগ নির্ণয় করেন না কেন সেখানে থেটা আপনার প্রয়োজন হবে না। বুঝি নাই? কোনো প্রশ্ন? ক্লিয়ার? মনে থাকবে? আচ্ছা তাহলে জি আমরা মনে রাখবো সোজা পথে যদি খাড়া নিচের দিকে পড়ে খাড়া উপরের দিকে ওঠে তখন জি 9.8, কিন্তু যখন হেলানো তলের উপর দিয়ে জি পড়বে তখন হেলানো তলে কতটুকু কোণ উৎপন্ন হচ্ছে এই কোণটা আপনার কি করতে হবে, অবশ্যই ইউজ করতে হবে। ঠিক আছে, তাহলে ওই কোণের সাইন থেটা তার সাথে জি গুণ করলে যেটা পাবো সেটাই হচ্ছে হেলানো তলে জি এর মান। মনে থাকবে? তো এইটা একটু মনে রাখেন,
হেলানো তল হইলেই জি ইকুয়াল টু জি সাইন থেটা, মনে থাকবে। তো আমরা এখানে দেখলাম থেটা নাই। ওকে, ঘ নম্বর প্রশ্ন তুলছি সবাই। ঘ নম্বর প্রশ্ন, এই যে বস্তুটা এ থেকে বি তে পড়লো বা এ থেকে সি তে আসলো, এইভাবে পড়ছে না। এখন বলছে এ থেকে বি পথে সময় আর এ থেকে সি পথে সময় এটা একই কিনা। এ থেকে বি পথে সময় আর এ থেকে সি পথে সময় সেম কিনা, এটা হচ্ছে কোশ্চেন। বুঝি নাই? তা আমরা দেখি, মানে এইখান থেকে এইটুক পড়তে সময় যদি টি হয়, তাহলে এখান থেকে এইটুক পড়তে সময় যদি টি, তাহলে এই টি দুটো কি সমান, এটা হচ্ছে প্রশ্ন। তার মানে একটা বস্তু উপর থেকে নিচে পড়তে তার জন্য তো সময় লাগবে, তাই না? বা একটা হেলানো তলে পড়তেও তো সময় লাগবে। সিঁড়ি দিয়ে উঠতে আমাদের সময় লাগে না, নামতেও সময় লাগে না? তো উঠতে সময় বেশি লাগবে না নামতে সময় বেশি লাগবে, এটা ক্যালকুলেট করে দেখবেন আপনারা, মনোযোগ দেন। তো আমরা সবাই একটু খেয়াল করি, তাহলে আমরা বলতেছি সময় লাগবে কোন পথে, তাহলে এ বি পথে সময়, এটা যদি আমি বের করি, তাহলে যদি t1 হয় সেটা, তাহলে s ইকুয়াল টু ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার। জিটি স্কোয়ার কেন? কারণ এখানে সোজা পথে অর্থাৎ এ বি পথে, তাহলে s মানে এটা 0 হাফ জিটি স্কোয়ার। তাহলে যদি আমরা এটা বের করি তাহলে t ইকুয়াল টু হয় √2h/g। ওকে, আচ্ছা এবার খেয়াল করি এসি পথে, তাহলে এসি পথের সময় যদি t2 হয়, তাহলে s ইকুয়াল টু u2 প্লাস ইউটি প্লাস হাফ জিটি 2a স্কোয়ার না। তাহলে s মানে হচ্ছে এসি, নো s মানে এসি। আচ্ছা, আর ইউটি এটা মানে তো শূন্য বসালাম না, হাফ, জি এর মান কত হবে? জি সাইন থিটা t2 এর স্কোয়ার। আচ্ছা বলেন এসি এর মান কত বসাতে পারি? আগের সমীকরণটা খেয়াল করেন, আমরা এখানে সাইন থিটা ইকুয়াল টু কি বসাইছিলাম? h/s। তাই এবার যদি আমি বলি এসি বসাবো, তাহলে এসি ইকুয়াল টু কি বসাবো? h/sin থিটা। ওকে, তাহলে আমরা এখন এসি এর মান h/sin থিটা বসাবো। একটু মনোযোগ রাখবেন সবাই, h/sin থিটা। ওকে, আচ্ছা তাহলে হাফ জি সাইন থিটা t2 স্কোয়ার। দেখেন একবারে যদি আমি t2 এর মান বের করতে চাই, তাহলে t2 ইকুয়াল টু এটার মান হবে হচ্ছে √। একটু খেয়াল করি, আমি এখানে একটু দেখাই দিচ্ছি গুণটা কিভাবে হয়। এই 2টা উপরে চলে যাবে h এর সাথে, তাহলে উপরে হবে 2 ইন্টু h। এবার দেখেন এই জিটা নিচে আসবে, তাহলে জিটা নিচে আসলো, যদি সাইনটাও নিচে আসে তাহলে সাইন আর সাইন কি হয়ে যাবে? সাইন স্কোয়ার ইন্টু থেটা। আর কোনো কিছু বাকি আছে? হয়ে গেছে। আচ্ছা এবার দেখেন যদি আমি একটু সিম্পলিফাই করি এই লাইনটার, তাহলে এটা হবে 2h/g ইন্টু 1/sin থিটা। কারণ কি? রুটের ভেতরে কি আছে? সাইন স্কোয়ার আছে না। আচ্ছা এবার একটু দেখেন, এই যে মানটা আপনি বের করলেন, এটা আপনি আগে একবার বের করছেন, সেটা কত? t1 ইন্টু 1/sin থিটা। তাহলে বলেন t2 আর t1 এটা কি সমান হইলো? ওর সাথে একটা 1/sin থিটা আছে। তার মানে এ থেকে বি পথে বি বিন্দুতে বেগ আর এ থেকে সি পথে সি বিন্দুতে বেগ, এই বেগ বের করার জন্য থেটার কোনো ভূমিকা নেই। দুটো সমীকরণ একই রকম ভাবে বেগ বের করা যায়, কিন্তু যখন আপনি টাইম বের করতেছেন, সেই টাইম বের করার সময় কিন্তু অবশ্যই এ বি পথে টাইম আর এসি পথে টাইম সেম না। বুঝতে পারছেন? যেহেতু হেলানো আছে সেহেতু জি এর মান সেম না, ফলে এখানে জি এর মান টি এখানে কি হবে? আলাদা আলাদা হবে। টি এর মানের সমীকরণ থেকে আমরা বুঝতে পারি এখানে টি এর মান আলাদা হবে। বুঝছি না বুঝি নাই? মনে থাকবে? আচ্ছা, আপনাদের 33 নম্বর যে অঙ্কটা আছে, এটা একটা বুলেটের অঙ্ক, 33 নম্বর। ঠিক আছে, 33 নম্বর অঙ্কটা আমি বলে শেষ করব। 33 নম্বর অঙ্কটা একটু খেয়াল করেন। 33 নম্বর অঙ্কটা একদম সহজ অঙ্ক।
মনোযোগ দেন, এটা হচ্ছে 33 নম্বর অঙ্ক। আমরা একটু খেয়াল করি, আমাদের এখানে 3টা তক্তা আছে, আপনারা দেখতে পাচ্ছেন 3টা তক্তা। এই 3টা তক্তার প্রত্যেকটার পুরুত্ব কত, মানে কত চওড়া, 2 সেন্টিমিটার। তাহলে 3টা তক্তার টোটাল পুরুত্ব যদি আমি হিসাব করি তাহলে সেটা 6 সেন্টিমিটার। আমাকে বলছে একটা বুলেট যার ভর 0.01 কেজি, এই বুলেটটা এসে প্রথম তক্তাকে 400 মিটার পার সেকেন্ড বেগে আঘাত করছে। কত মিটার পার সেকেন্ড বেগে আঘাত করছে? 400 মিটার পার সেকেন্ড বেগে। তাহলে যখন তক্তা আঘাত করছে তখন গুলিটা তক্তার ভিতরে ঢুকবে। তক্তার ভেতরে কত সেন্টিমিটার প্রবেশ করছে? 2 সেন্টিমিটার প্রবেশ করছে। প্রবেশ করে ওর বেগ যা ছিল তার 20% হ্রাস পাইছে। 20% হইছে না, কিন্তু 20% হওয়া আর 20% হ্রাস পাওয়া দুটো জিনিস কিন্তু এক না। হ্রাস পাওয়া মানে কি? তার মানে আমার কাছ থেকে 100 টাকা ছিল, 20% আমি খরচ করে ফেলছি, তার মানে আমার কাছে কি এখন 20 টাকা আছে? তাই 20% আমি খরচ করছি, তবে আমার কাছে 80 টাকা আছে। ব্যাপারটা এরকম না? তার মানে 400 মিটার পার সেকেন্ড তার বেগ ছিল, সেখান থেকে 20% কি হয়েছে? কমে গেছে। তাহলে আছে কত? সেইটা আমাদেরকে ব্যবহার করতে হবে। দেখেন, তাহলে 400 আর 400 20% কি হয়েছে? হ্রাস পাইছে। এটা বিয়োগ করে যে মান থাকবে সেইটা ওর কাছে অবশিষ্ট আছে। তার মানে 80% ওর কি 80 ওর কি হয়েছে? বেগ কমে গেছে, খরচ হয়েছে। বোঝা গেছে? তাহলে একটা গুলি আঘাত করছে তক্তায়, তক্তা ভেদ করে গুলিটা কত সেন্টিমিটার গেছে? 2 সেন্টিমিটার। বুঝছি? 2 সেন্টিমিটার যাওয়ার পরে ওর আদি বেগ ছিল 400, 2 সেন্টিমিটার যাওয়ার পরে ওর শেষ বেগ হয়েছে কত? 320 মিটার পার সেকেন্ড। ক্লিয়ার? ক্লিয়ার? বুঝছি? আচ্ছা, আমাকে বলছে এই যে গুলিটা কাঠের ভিতরে ঢুকলো, কত সেন্টিমিটার ঢুকলো? 2 সেন্টিমিটার ঢুকলো। আচ্ছা, 2 সেন্টিমিটার যখন ও প্রবেশ করছে, কাঠ ওকে বাধা দেয় নাই? বাধা দিছে বলেই তোর বেগ কমে গেছে। প্রশ্ন করছে কতটুকু বাধা দিছে। তাহলে বাধা দানকারী বল এটা বের করার জন্য নিউটন আমাদেরকে একটা সূত্র দিছে, F = ma। তাহলে নিউটনের সেই সূত্র আমরা এখানে বসাইছি, আর এর পরিবর্তে ডিরেক্ট গতির চতুর্থ সমীকরণ ব্যবহার করে v² - u²/2s। ওকে, তারপর আমরা এখানে মান বসাইছি। মান বসালে আমাদের ত্বরণের মান আসছে 1440000। এটা ত্বরণের মান, তার সাথে ভর গুণ করলে আমাদের বলের মান আসে 14400 নিউটন। এটা হচ্ছে গ দাগ। তার মানে 2 সেন্টিমিটার যেতে তক্তা ওকে 14400 নিউটন বলে বাধা দিছে। এবার বলছে সে তো ঘ দাগে বলছে কি দেখেন, সে তো প্রথমে কি করবে? 2 সেন্টিমিটার গেছে, তাহলে ওর বাকি আছে এখনো কত? 4 সেন্টিমিটার। তাহলে কি ও বাকি তক্তা, যে দুটো তক্তা বাকি আছে ও যাইতে, সেই দুটো তক্তা কি ও যাইতে পারবে? এটা হচ্ছে প্রশ্ন। তাহলে আমাদেরকে বের করতে হবে কার মান? এস এর মান। তাহলে S = v² - u²/2s, এটাও গতির চতুর্থ সমীকরণ। ঠিক আছে? এইটা এখান থেকে আমরা ভি বের করলাম কত? 0। কারণ আমি এখন করব যেটা, সেটা হচ্ছে কোন একটা বস্তু কত দূর যেতে পারে, যতক্ষণ তার শেষ বেগ 0 না হবে ততক্ষণ সে দূরত্ব অতিক্রম করবে। তাই এই ধরনের অঙ্কগুলোতে শেষ বেগ কত ধরে নিতে হয়? থেমে যাওয়া পর্যন্ত ধরে নিতে হয়। তাই এই জন্য আমরা এখানে শেষ বেগ 0 ধরছি। তাই শেষ বেগ 0। ইউ কত? ইউ তো প্রথম থেকে না, ইউ হচ্ছে কমে যাওয়ার পর থেকে, 320 থেকে। তাই এর জন্য এটা ইউ। আর এ প্রথমে গ দাগে যেটা বের করছি সেটা হচ্ছে এ। আপনারা একটু খেয়াল করবেন, আপনি এখন প্রশ্ন করতে পারেন, স্যার প্রথম অংশের ত্বরণ বা মন্দন আমরা দ্বিতীয় অংশে কেন ব্যবহার করব? কারণ এখানে কাঠের তক্তা তো আর চেঞ্জ হয়নি, অর্থাৎ বাধা যেভাবে দিচ্ছিল বা তার বেগ যেভাবে হ্রাস পাচ্ছিল, এই হ্রাস পাওয়াটাও কি থাকবে? সুষম থাকবে। এই জন্য প্রথম অংশের মন্দন আমরা দ্বিতীয় অংশে ইউজ করছি। তাহলে প্রথম অংশের মন্দন ছিল কত? 1440000। এইটা মান বসালে আমাদের প্রথমে উত্তর আসে, এস এর মান আসে 0.0355 মিটার। এটাকে আমরা 100 দিয়ে গুণ করে 3.55 সেন্টিমিটার বানাইছি। তাহলে আমাদের প্রথমে গেছিল কত? 2 সেন্টিমিটার, আর পরবর্তীতে গেছে কত? 3.55 সেন্টিমিটার। তাই টোটাল দূরত্ব কত? 5.55।
কিন্তু কাঠের পুরুত্ব টোটাল কত ছিল 6 সেন্টিমিটার। তার মানে সম্পূর্ণ কাঠের তক্তাগুলো সে ভেদ করতে পারে নাই, অল্প একটু বাকি ছিল। ঠিক আছে, তো প্রিয় শিক্ষার্থীরা আমরা যে প্রবলেমগুলো আপনারা বলছিলেন সেই প্রবলেমগুলো আমরা সলভ করার চেষ্টা করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি কোনো অঙ্ক আপনাদের বুঝতে অসুবিধা হয় অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, অল দ্য বেস্ট।